আসসালামু আলাইকুম। আমরা ট্রেজারি ম্যানেজমেন্টের টিএমএফআই মডিউল ডি গতদিন আমরা দেখছিলাম। ঠিক এখান থেকে আমাদের আলোচনা করা হয়েছিল লিভারেজ রেশিও। যদি এখানে দেখি মডিউল ডি তে একটু খেয়াল করুন। এখানে আমরা স্যার আমরা 10 নম্বর পর্যন্ত শেষ করেছি। 10 নম্বর পর্যন্ত দেখছিলাম কন্টিনজেন্সি প্ল্যানিং। আচ্ছা, এখান থেকে সর্বোচ্চ সংখ্যক অনেক কোশ্চেন আমার 96 তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা এসেছিল। 96 তাহলে আমরা তারপরে আছে যে সাধারণ কন্টিনজেন্সি, এটা হচ্ছে আমাদের কাছে সাজেশনস। সাধারণ কন্টিনজেন্সি ফান্ড প্ল্যানিং সিএফপি এর উপাদানগুলো কি কি? তাহলে আমরা এই বিষয়টা আমাকে দেখে আসবো, তারপরে উপাদানগুলো দেখি, তাহলে আমাদের কাছে সহজ লাগবে। 10 নাম্বার পর্যন্ত হয়ে গেছিল। তাহলে আমরা স্যার এই প্রশ্নটা 97 থেকে তো এসেছিল, এটাও 12 নাম্বারটা 12 নাম্বার 6 7 12 97 তে এসেছিল। এটাকে মার্কিং করতে ভুলে গেছে। 96 লেখা আছে, মেবি 96 তেও ছিল। আপনার ওই জায়গায় স্টার মার্ক দিয়ে 96 লেখা আছে, কিন্তু আমার সামনে প্রশ্ন আছে স্যার। এখানে লেখা আছে যে ডেসক্রাইব ইউজ এন্ড স্কোপ অফ কন্টিনজেন্সি ফান্ডিং প্ল্যান। আওতা, কন্টিনজেন্সি ফান্ডিং প্ল্যানের আওতা। জি জি। আর এখানে আছে 12তে কন্টিনজেন্সি ফান্ডিং প্ল্যানের উপাদানগুলি কি কি। আচ্ছা, ওটার আওতা চাইছে স্যার, মানে ক্ষেত্রটা চাইছে যে কোন কোন জায়গায় আমরা ব্যবহার করবো ওটা। আচ্ছা। আর এখানে চাইছে কন্টিনজেন্সি ফান্ডিং প্ল্যান যেটা আমরা গঠিত হবে, সে গঠিত হবে সেটার উপাদানগুলো কি কি, মানে এটা কন্টিনজেন্সি ফান্ডটা কি কি নিয়ে তৈরি হবে আর কি, বর্ণনা হবে। সরি সরি। এটা হচ্ছে অ্যালকো। আচ্ছা, তাহলে 10 নম্বর আমরা একটু দেখি। এখানে কন্টিনজেন্সি ফান্ডিং প্ল্যান সিএপি, এটা যেহেতু আমাদের এসেছিল এবং 97 এসেছিল এখান থেকে, এবার দিবে বলে আমার মনে হচ্ছে না, কারণ এই একই টপিক নিয়ে 96 97 98 দিবে, আমার মনে হচ্ছে না যে দিবে। মানে তবে যেহেতু এসেছিল সেহেতু আমি আশা করতে পারি যে এবারে সেটা ইম্পর্টেন্ট। কিন্তু এর উপর এই টপিকের উপর মনে হয় এবার প্রশ্নই হবে না মেবি। আচ্ছা, যাক, হতে পারে, কারণ যেহেতু যে প্রশ্নটা দিয়েছে গুরুত্বপূর্ণ বলেই মনে আমাদের পড়তে হবে। কন্টিনজেন্সি একটু জুম করি। কন্টিনজেন্সি ফান্ডিং প্ল্যান সিএফপি কি? এখানে কন্টিনজেন্সি ফান্ডিং প্ল্যান সিএফপি হলো একটি আর্থিক ব্যবস্থাপনার কৌশল যা সংস্থাগুলি বা প্রতিষ্ঠানগুলি অপ্রত্যাশিত ঘটনা বা জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য পর্যাপ্ত তহবিল রয়েছে তা নিশ্চিত করার জন্য বিকাশ করে বা নিশ্চিত করে। এটি তারল্য ঝুঁকি পরিচালনার জন্য একটি কাঠামো হিসেবে কাজ করে এবং এটি নিশ্চিত করে যে সংস্থাটি বা প্রতিষ্ঠানটি তার কার্যক্রম চালিয়ে যেতে পারে এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তার আর্থিক বাধ্যবাধকতা পূরণ করতে পারে। সহজ কথায় কন্টিনজেন্সি মানে, আমরা কন্টিনজেন্সি বাংলা কি? এর মানে ফান্ডিং প্ল্যান মানে এটা কি পরিকল্পনা, তাই না? তাহলে কন্টিনজেন্সি আমাদের যে জরুরি অবস্থা, অপ্রত্যাশিত ঘটনা, কন্টিনজেন্ট লাইবিলিটি ব্যাংকে একটা আমাদের লাইবিলিটি সাইডে একটা হেড থাকে, কন্টিনজেন্ট লাইবিলিটি। তো
তো সেই কন্টিনজেন্ট লাইবিলিটি কিন্তু আমাদের একটু আচ্ছা, কন্টিনজেন্ট লাইবিলিটি নিয়ে একটু কথা বলবো। সম্ভাব্য দায়, সম্ভাব্য বা অপ্রত্যাশিত বা ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা, এরা সেটাকে বলে কন্টিনজেন্সি। কন্টিনজেন্সি ফান্ডিং ফান্ডিং বলতে তো বুঝি আমরা সাধারণত অর্থ সংগ্রহ করা, তাই না? ফান্ডিং, অমুক কাজে ফান্ডিং কি, মানে ফান্ডিং এর কি খবর, পিকনিকে যাও, পিকনিকের ফান্ডিং এর কি খবর, মানে এরকম। মানে আমরা ফান্ডিং শব্দটি এত বেশি ব্যবহার করি, আমরা বন্ধু বান্ধব নিয়ে সবাই পিকনিকে যাব, সেখানে ফান্ডিং এর কি অবস্থা, সবাই আমাদের ধরেন ভাইয়ের বিয়ে বা মেয়ের বিয়ে দেব, সেখানে ফান্ডিং এর কি অবস্থা, মানে এই জিনিসগুলো আমরা কিন্তু বেশি ব্যবহার করে থাকি। ফান্ডিং বলতে আমরা যেটা আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে অর্থ সংগ্রহ। সরি, অর্থ সংগ্রহ। ফান্ডিং বলতে আমাদের মাথায় যেটা আসে সেটা অর্থ সংগ্রহ। আর প্ল্যান মানে তো জানি আমরা পরিকল্পনা, তাই না? প্ল্যান করা। তো কন্টিনজেন্সি হচ্ছে কি, সম্ভাব্য ফান্ডিং মানে পরিস্থিতিতে অর্থ সংগ্রহ করা, প্ল্যান মানে পরিকল্পনা। মানে সম্ভাব্য পরিস্থিতিতে আমাদের কি করবো, সম্ভাব্য পরিস্থিতি সৃষ্টির ফলে আমাদের যে ফান্ডিং করে থাকি, এরকম ঘটনা কি ঘটতে পারে যে ভবিষ্যতে সম্ভাব্য ঘটনা ঘটবে, এর ফলে আমাদের, অর্থাৎ ভবিষ্যতে কোনো দায় ঘটতে পারে, কোনো দাবি ঘটতে পারে, দেনা ঘটতে পারে, এই জন্য আমরা ফান্ডিং করে রাখার নামই হচ্ছে কন্টিনজেন্সি ফান্ডিং প্ল্যান। এখন বলুন তো ব্যাংকের ক্ষেত্রে একটি উদাহরণ একটু বলুন তো যে এটা এরকম হতে পারে। যেটা হতে পারে সেটা হচ্ছে এরকম, ব্যাংকে আমরা তো ইয়ে দিয়ে থাকি, কি বলে, ওই যে ঠিকাদারদের দেয় না স্যার, ওর নাম কি, ওয়ার্ক অর্ডার স্যার। ওয়ার্ক অর্ডার স্যার, ওয়ার্ক অর্ডার, সরি সরি, ওয়ার্ক অর্ডার। ওয়ার্ক অর্ডার, ওয়ার্ক অর্ডার যে আমরা দিই, এটা তো আসলে ব্যাংকের একটা কাগজ বিক্রি করে মুনাফা অর্জন করা। তো তাকে আমরা ব্যাংকে, ব্যাংকের আমরা কি করছি, ব্যাংক আমরা তার পক্ষে হয়ে সার্টিফাইড করছি যে সে যদি এই টাকা দিতে ব্যর্থ হয় বা সে যদি এই কাজ করতে যদি ব্যর্থ হয়, তাহলে আমরা সেটা, ব্যাংক সেটা পূরণ করবে, তাই না? ব্যাংক সে বাধ্যবাধকতা পূরণ করবে। কিন্তু আসলে তো এরকম ঘটনা ঘটনা খুব কম ঘটে। তাহলে এখন দেখুন, এখানে কিন্তু আপনি, আমরা ব্যাংকের লোক কিন্তু আমরা অঙ্গীকার করছি যে সে যদি ব্যর্থ হয়, সে যদি ব্যর্থ হয় তাহলে আমরা এটা ব্যাংক এই বাধ্যবাধকতা পূরণ করব। তার মানে এটা ভবিষ্যতের একটা ঘটনা বোঝাচ্ছে, ভবিষ্যতে যদি ব্যর্থ হয় তাহলে আমরা পূরণ করব। তাহলে স্যার, জি স্যার। সরি স্যার, এটা আপনি কি ডিএন এর কথা বলছেন স্যার? ওয়ার্ক অর্ডারটা কিন্তু কোনো থার্ড পার্টিকে কাজ করানোর জন্য দেওয়া হয়ে থাকে ব্যাংকের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাংকের কোনো স্বার্থ রক্ষার কাজ, কোনো এক্সিকিউশনের কাজ, কোনো কি বলে, কোনো ফার্নিচার পারচেজ করা, কম্পিউটার বা এক্সেট্রা এক্সেট্রা, এই জাতীয় গুলিকে ওয়ার্ক অর্ডার করেছে মেবি, আমি যেটা জানি, আমি এই লাইনটা কিছুটা জানি। আচ্ছা আচ্ছা। আর আপনি মেবি রিয়েন এর কথা বলছেন যে থার্ড পার্টির ফেভারে ব্যাংক একটা গ্যারান্টি দেয় যে এত কোটি টাকা পর্যন্ত সে এই সার্ভিস দেওয়ার সক্ষমতা আছে ওই কোম্পানি, থার্ড পার্টি, এটা কি না? লিয়েন তো স্যার, আমি তো জানি, স্যাররা ভালো বলতে পারবে, আমার চাইতে আরো ভালো বলতে পারবে। তো আমি যেটা জানি, ওয়ার্ক অর্ডারটা হচ্ছে আমরা কোনো নিশ্চয়তা দেওয়া, কাজের কোনো নিশ্চয়তা দেওয়া, যে আমরা কোনো পার্টিকে তার কাজের নিশ্চয়, সে যদি ওই দায়িত্ব পালন করতে ব্যর্থ, মানে সে যদি আর্থিক বাধ্যবাধকতা পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সেটা ব্যাংক পূরণ করবে। হোমের ক্লাস নাই স্যার আজকে? কবে ক্লাস আছে? আছে, হবে। কয়টায় স্যার? কই ভাই, এই যে একটু পরে শুরু হবে, এই যে 20-25 এর দিকে শুরু হবে আর কি। আচ্ছা, আচ্ছা, তো আমি তো ওয়ার্ক অর্ডার বলতে ওটাই জানি স্যার, বা শুনে আসছিলাম। এখন যাই হোক, এরকম আমাদের ব্যাংক যদি এরকম একটা নিশ্চয়তা দেয়
ব্যাংকে এবং এলসির ক্ষেত্রে এরকম নিশ্চয়তা দিয়ে থাকে যে সে যদি টাকা দিতে ব্যর্থ হয় তাহলে ব্যাংক সে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে বা দিবে। এটা হচ্ছে আমাদের কাছে কন্টিনজেন্সি ফান্ডিং। কিন্তু এই যে ব্যাংক ভবিষ্যতে যদি ঘটনা ঘটে যায় তাহলে ব্যাংক কোথা থেকে দিবে? ব্যাংকে তার ফান্ড থাকতে হবে, সেই প্ল্যানিং এর জন্য আমাদের কাছে এই ফান্ডটা রাখতে হয়। সেটা হচ্ছে আমাদের কাছে কন্টিনজেন্সি ফান্ডিং প্ল্যান, যে আমরা ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে, ভবিষ্যতে কোনো দায় ঘটবে, এই দায়ের প্রেক্ষিতে সেই দায়টা যেন আমরা মোচন করতে পারি, এই জন্য আমরা এই সুপ্রকৃত যে তহবিল আছে এটা আমাদের নিশ্চিত করতে হবে। নিশ্চিত করাটাই হচ্ছে আমাদের কাছে কন্টিনজেন্সি ফান্ডিং প্ল্যান। আচ্ছা, অনেক কথা হলে এই ছোট একটা কথার উপর, যে আমরা ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে, এই ঘটনার জন্য আমাদের যে দায়ের বাধ্যবাধকতাগুলো থাকবে সেগুলো নিশ্চিত করতে হবে, যে আমরা পেমেন্ট করতে পারবো কিনা বা সে দায় মোচন করতে পারবো নাকি, এটা কন্টিনজেন্সি ফান্ডিং প্ল্যান সিএপি। আচ্ছা, অনেক কথা হলো। এখন এখানে আমাদের সাজেশনে বলা আছে যে 12 সাধারণ কন্টিনজেন্সি ফান্ডিং প্ল্যান সিএফপি এর উপাদানগুলি কি কি। তো সিএফপি এর উপাদানগুলো কি কি, উপাদানগুলো আমাদের এখানে চেয়েছে। তো উপাদানগুলো চাইলে এখানে 11 নম্বরে বৈশিষ্ট্য চাইছে, কন্টিনজেন্সি ফান্ডিং প্ল্যানের বৈশিষ্ট্য আমাদের একটু দেখে নেব, এটাও ফাঁকে এক নজরে দেখে নেব আমরা। এটা কি বৈশিষ্ট্য এসেছিল? 10/11 নয় 12 আছে। সাজেশন ভিত্তিক করে আলোচনা করব। বৈশিষ্ট্যটা আপনারা এক নজরে পড়ে যাবেন। আচ্ছা, 12 নম্বর আমরা আলোচনা করব যে সাধারণ কন্টিনজেন্সি ফান্ডিং প্ল্যান সিএফপি এর উপাদানগুলো কি কি। একটি সাধারণ কন্টিনজেন্সি ফান্ডিং প্ল্যান সিএফপি এর উপাদান নিম্নরূপ। ট্রিগার ইভেন্ট, এই বিভাগটি নির্দিষ্ট ঘটনা বা পরিস্থিতি চিহ্নিত করে যা সিএফপি সক্রিয়করণে ট্রিগার করবে। এই ট্রিগারগুলির মধ্যে তারল্য ঘাটতি, তহবিল বাধা এবং ক্রেডিট রেটিং ডাউনগ্রেড বা অন্যান্য আর্থিক ঝুঁকি অন্তর্ভুক্ত থাকতে পারে। আমাদের এই ইভেন্টগুলি, যে বিভিন্ন ঘটনা, ইভেন্ট বলতে ঘটনা, বিভিন্ন ঘটনাগুলি আমরা পর্যবেক্ষণ করবো এবং চিহ্নিত করবো, মোট কথা। এবং সেই চিহ্নিতকৃত যে বিভিন্ন খাত থাকবে, সেই খাতগুলি অনুযায়ী আমাদের ঝুঁকিগুলো কিরকম হবে এবং সেই ঝুঁকি অনুযায়ী আমাদের এই ফান্ডিং প্ল্যানটা কিরকম হবে, এই জিনিসগুলো আমাদের বিবেচনায় নিয়ে আসতে হবে সমস্ত কিছু। তাহলে ট্রিগার ইভেন্ট বা ইভেন্ট চিহ্নিতকরণ বা ঘটনা চিহ্নিতকরণ এরকম ভাবে আমরা লিখতে পারি, ট্রিগার ইভেন্ট যদি না লিখে। কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট টিম সিএমটি হলো সিএফপি তত্ত্বাবধায়ন এবং কার্যকর করার জন্য দায়ী ব্যক্তিদের একটি নির্দিষ্ট নিবেদিত গোষ্ঠী বা দল বা পক্ষ। গোষ্ঠী শব্দ ইউজ করবে, পক্ষ ইউজ করবো বা দল ইউজ করবে। এই দলে, এখানে দল আছে, এই দলে সাধারণত অর্থ, ট্রেজারি, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সিনিয়র ম্যানেজমেন্টের মতো প্রাসঙ্গিক বিভাগের প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকে। তার মানে আমাদের অবশ্যই কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট টিম থাকতে হবে। যে টিম না থাকলে, কোনো টিম না থাকলে সেই যে লক্ষ্য বা সেই যে একটা কার্যক্রম, সেই কার্যক্রম সঠিকভাবে সম্পাদিত হয় না। তাহলে এই কার্যক্রম সঠিকভাবে সম্পাদিত করতে হলে আমাদের অবশ্যই এটার টিম থাকতে হবে। তাহলে কন্টিনজেন্সি ফান্ডিং প্ল্যান যদি পরিপূর্ণভাবে করতে চাই তাহলে আমাদের লাগতেছে একটা সুনির্দিষ্ট ইভেন্ট আমাদের থাকতে হবে, তারপরে আমাদের একটা টিম থাকতে হবে, তারপরে আছে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট টিমের উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্য ছাড়া এই কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট টিমের উদ্দেশ্য থাকতে হবে, কি উদ্দেশ্যে আমরা এই যে কন্টিনজেন্সি ফান্ডিং প্ল্যান করতেছি, এটা বিভিন্ন রকম উদ্দেশ্য থাকতে পারে। আমরা ওয়ার্ক অর্ডারে যে কথাগুলো বললাম সেটা আমরা ভবিষ্যতে আমাদের লোন ব্যাড হতে পারে, ভবিষ্যতে কোনো আদালত অবমাননার কোনো পেনাল্টি হতে পারে, ভবিষ্যতে কোনো হচ্ছে বাংলাদেশ ব্যাংকে টাকা জমা দিচ্ছেন, সেখানে হচ্ছে ট্রন নোট বেশি জমা পড়ে আপনার পয়েন্ট বেশি হয়ে গেছে, বেশি হয়ে যায়, সেখানে জরিমানা খাইতে পারেন, বাংলাদেশ ব্যাংকের জরিমানা খাইতে পারেন। এগুলো হচ্ছে বিভিন্ন কন্টিনজেন্সি ফান্ডিং প্ল্যান, ভবিষ্যতে ঘটনা ঘটতে পারে এই উদ্দেশ্যে আমাদের এটা করা। তো এইরকম বিভিন্ন ঘটনা আছে, সেটা উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে আমাদের টাকাগুলো জমা রাখতে হবে বা আমাদের ফান্ডিং প্ল্যানগুলো করতে হবে। অ্যাকশন প্ল্যানের বিশদ বিবরণ, আপনার প্ল্যানে আপনি যেটা করছেন সেটা বিশদ বিবরণ সমালোচনামূলক যোগাযোগ তথ্য, এত কিছু দেওয়ার দরকার নাই। রেগুলেশন এবং কন্টিনজেন্সি লিকুইডিটি সোর্সের সারাংশ, রেগুলেশন এন্ড
খালি রেগুলেশন দিবেন যে বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী এটা আমাদের রাখতে হবে বা করতে হয়, এইরকম ধরনের কথা এখানে বলে দিবেন। রেগুলেশন হচ্ছে প্রতিপালন, এবং এটা হচ্ছে আমি বাংলাটা করতে পারছি না, কমপ্লায়েন্স অ্যান্ড কমপ্লায়েন্স হচ্ছে প্রতিপালন, রেগুলেটরি অ্যান্ড কমপ্লায়েন্স অর্থাৎ আমাদের রেগুলেটরি অ্যান্ড কমপ্লায়েন্স অর্থাৎ আমাদের নিয়ন্ত্রক সম্মতি এবং প্রতিপালন। নিয়ন্ত্রক বলতে আমরা বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন যেটা আমরা বুঝি বা বলি, সে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনটা হচ্ছে নিয়ন্ত্রক, যে আমাদের ব্যাংককে নিয়ন্ত্রক করবে, রেগুলেটরি, রেগুলেটর, এবং হচ্ছে আমাদের কমপ্লায়েন্স, সেই রেগুলেটর আমাদের কমপ্লায়েন্স করতে হয়, মানে আমাদের প্রতিপালন করতে হয়। আচ্ছা, এখানে আমাদের এই পয়েন্টটা আমাদের সব জায়গায় কিন্তু অ্যাড করতে পারি, সব জায়গায় আমরা অ্যাড করতে পারি, কিন্তু প্রায় অধিকাংশ প্রশ্নে আমরা অ্যাড করতে পারি, এটা আমরা মনে রাখবেন। আর এখানে আমাদের কন্টিনজেন্সি ফান্ডিং প্ল্যানের এই উপাদানগুলি আমরা 4-5টি উপাদান আমরা এখানে দেওয়ার চেষ্টা করব আর কি। যে কন্টিনজেন্সি ফান্ডিং প্ল্যান তাহলে আমরা জানলাম, আর এর উপাদানগুলো আমরা জানলাম। এখন এখানে বলছে অ্যালকো মিটিং, এটা আমাদের শুনতে মানে জীবন শেষ ব্যাংকে চাকরি করতে করতে অ্যালকো মিটিং, তাই না? আমাদের রেটের চেঞ্জ হবে, এই আমাদের ইন্টারেস্ট রেট চেঞ্জ, এটা কিসের মাধ্যমে হয়? এই অ্যালকো মিটিং করে, তাই না? অ্যালকো মিটিং করে আমাদের এটা চেঞ্জ হয়, কিন্তু সেটা তো আপনারা ভালোভাবে জানেন যে ইন্টারেস্ট রেট, ডিপোজিট রেট চেঞ্জ হচ্ছে, এটা কিসের মাধ্যমে? আমাদের এই অ্যাসেট লাইবিলিটি, আমাদের যে কমিটি আছে অ্যাসেট লাইবিলিটি কমিটির যে সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আমাদের এই রেটটা চেঞ্জ হয়, তাই না? তাহলে এটা চেয়েছে যে অ্যালকো কি, তারপরে অ্যালকো এর সাংগঠনিক কাঠামো আলোচনা করো। আচ্ছা, এটা আমরা দেখি। অ্যালকো সম্পদ দায় ব্যবস্থাপনা কমিটি, সম্পদ দায় অ্যাসেট, এতে হচ্ছে অ্যাসেট, এলতে হচ্ছে লাইবিলিটি, আর ব্যবস্থাপনা হচ্ছে অ্যালকো এম, আর সিওতে হচ্ছে ডাইরেক্ট কমিটি। এই এমটা উদ্দেশ্য আছে অ্যালকো ব্যবহার করা হয়, অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট কমিটি। তো অ্যাসেট লাইবিলিটি কমিটি অ্যালকো সংক্ষেপে আমরা বলতে পারি ব্যাংকে। তো অ্যালকো হচ্ছে সম্পদ দায় ব্যবস্থাপনা, এখানে নাম দ্বারা বোঝা যাচ্ছে যে অ্যালকোটা আসলে কি জিনিস। এখানে বোঝা যাচ্ছে যে সম্পদ দায় ব্যবস্থাপনা কমিটি অ্যালকো একটি কোম্পানি বা ব্যাংকের সম্পদ এবং দায় ব্যবস্থাপনার তত্ত্বাবধান করে থাকে। তারা আমাদের ব্যাংকের যে ডিপোজিট এবং আমাদের ব্যাংকের যে অ্যাডভান্স এবং লোন আছে, সেই লোনগুলো, অ্যাডভান্স এবং লোনগুলো তারা তত্ত্বাবধান করে থাকে, যে কখন আমাদের ডিপোজিট আনতে হবে, কখন আমাদের লোন বাড়াইতে হবে, এই জিনিসগুলো কারা করে থাকে? এই জিনিসগুলো আমাদের অ্যালকো কমিটি করে থাকে, তাই না? আচ্ছা, তারপরে আমাদের আছে অ্যালকো ব্যবস্থাপনা তথ্য সিস্টেম মিস এবং একটি প্রতিষ্ঠানের জন্য অন ব্যালেন্স শিট এবং অফ ব্যালেন্স শিট ঝুঁকি কার্যকরভাবে মূল্যায়নের জন্য তদারকি করে। সদস্যরা ব্যাংকের অপারেটিং মডেলের সুদের হার, ঝুঁকি এবং তারল্য বিবেচনা নিশ্চিত করে। একটি সম্পদ দায় ব্যবস্থাপনা কমিটি পর্যাপ্ত আয় উপার্জনের লক্ষ্য, মোট কথা মুনাফা অর্জনের লক্ষ্য, পর্যাপ্ত আয় বা মুনাফা অর্জনের উদ্দেশ্য সম্পদ এবং দায় ব্যবস্থাপনা সমন্বয় করে যা নেট আয়কে প্রভাবিত করতে সক্ষম হয় এবং স্টকের দাম বৃদ্ধিতে প্রভাব বিস্তার করে। তাহলে আমাদের অ্যালকো কমিটি শুধু কিন্তু সম্পদ দায় ব্যবস্থাপনা কমিটি আমাদের আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য, পর্যাপ্ত আয় অর্জনের জন্য বা লক্ষ্য অর্জনের জন্য সম্পদ এবং দায় ব্যবস্থাপনা সমন্বয় করে যা নেট আয়কে প্রভাবিত করে এবং স্টকের দাম বৃদ্ধিতে প্রভাব বিস্তার করে। স্টকের দাম বৃদ্ধি, কালকে সেদিন একটা কোন সাবজেক্টের জন্য আমি আলোচনা করলাম যে মুনাফা বৃদ্ধি আর সম্পদ বৃদ্ধি, সম্পদ সর্বাধিকরণ আর মুনাফা সর্বাধিকরণ। তো এই যে এটা হচ্ছে আমাদের কাছে সম্পদ সর্বাধিকরণ, এই যে স্টকের দাম বৃদ্ধি একটা কথা বলা আছে, এটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। এটা লং টার্মে এই ধরনের ব্যাংক আমাদের কাছে বেশি আমাদের কাছে স্টেবল হিসেবে থাকবে। আর পর্যাপ্ত আয় উপার্জনকারী যেটা আছে সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু এটা হিসেবে থাকবে না, এটা হচ্ছে মুনাফা অর্জনকারী ব্যাংক, মানে মুনাফা সর্বোচ্চকরণ নীতি মেনে চলে। কিন্তু দুটাই অবশ্যই মুনাফা না থাকলে আমরা এটা করতে পারবো না, তাই না? স্টকের দাম তো করতে পারবো না। তাহলে আমরা দুটার প্রেক্ষিতে যদি আমরা দেখাতে যাই তাহলে দেখা যাচ্ছে যে সম্পদ সর্বাধিকরণ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাই হোক, এটা যদি আপনাদের আসবে কোন একটা সাবজেক্টের জন্য আছে এটা। আচ্ছা,
অ্যালকো স্ট্রাকচার এখানে দেওয়া আছে, এটার সাংগঠনিক কাঠামোটা এখানে দেওয়া আছে এভাবে। আমরা যখন লিখব, ব্যাংকের সিইও ব্যবস্থাপনা পরিচালক অ্যালকো এর চেয়ারম্যান হবে। অ্যালকো এর চেয়ারম্যান, এটা পড়ে যাবেন, এক নজরে পড়ে যাবেন। ট্রেজারি প্রধান অ্যালকো এর সচিব হিসেবে কাজ করবেন। কমিটি নিম্নরূপ গঠন করা হবে: চিফ এক্সিকিউটিভ অফিসার, ম্যানেজিং ডাইরেক্টর, মানে হেড হিসেবে থাকবে হেড অফ রিটেল ব্যাংকিং or general banking, head of treasury, head of corporate, head of CFO, CAD, FAD, head of SME, ID, commercial customer, তারপরে আছে head of RMD। তারপরে এই হেড অফ ট্রেজারি আন্ডারে আমাদের থাকবে হেড অফ অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট ডেস্ক, AML ডেস্ক। তাহলে আমাদের এর যে অ্যালকোর সাংগঠনিক কাঠামো, সে সাংগঠনিক কাঠামো এভাবে আমরা চিত্রায়িত করব, অথবা আমরা এভাবেও লিখব যে প্রধান, এক নম্বর হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা পরিচালক খুচরা, যেখানে যেভাবে আছে এভাবে আমরা দেওয়ার চেষ্টা করব। আর এখানে যেটা বলা আছে, এখানে বলে যাই, প্রধান নির্বাহী কর্মকর্তা খুচরা ব্যাংকিং অথবা সাধারণ ব্যাংকিং প্রধান, ট্রেজারি প্রধান, ওই কথাগুলো এখানে বলা আছে। কর্পোরেট ব্যাংকিং প্রধান, হেড অফ ফাইন্যান্স, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, হেড অফ কন্ট্রোল অ্যাকাউন্ট, হেড অফ FAD, SME, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান। আচ্ছা, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা থাকা প্রচলিত ব্যাংকগুলি অ্যালকো কমিটির সদস্য হিসাবে ইসলামী ব্যাংকিং প্রধানকে অন্তর্ভুক্ত করতে হবে। অফশোর ব্যাংকিং থাকা ব্যাংকগুলিকে অফশোর ব্যাংক ইউনিট OBU থেকে প্রতিনিধির সদস্য হিসাবে অন্তর্ভুক্ত থাকবে। ALM ডেস্কের প্রধানকে অ্যালকো সভার স্থায়ী আমন্ত্রিত হবে। অ্যালকো এর চেয়ারপারসন যে কোনো মিটিং এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ আমন্ত্রণ জানাতে পারে, সর্বোচ্চ 2 জনকে আমন্ত্রণ জানাতে পারে। এই পয়েন্টগুলো একটু মনে রাখবেন, মানে একবার পড়ে যাবেন, একবার পড়ে গেলে নাম মনে থাকবে, দ্বিতীয়বার পড়বেন, এমনি মনে থাকবে। আচ্ছা, এটা আমাদের হচ্ছে অ্যালকোর সাংগঠনিক কাঠামোর পর আমাদের যেটা বলছে 15 নম্বর, অ্যালকো এর প্রধান দায়িত্ব। অ্যালকো এর প্রধান দায়িত্ব আলোচনা করুন। অ্যালকো এর দায়িত্ব আলোচনা করুন। এখানে আমরা অ্যালকো এর দায়িত্ব নিম্নরূপভাবে সংজ্ঞায়িত করা যায়। এক নম্বর হচ্ছে নিশ্চিত করুন যে ব্যাংকের পরিমাপ, এবং এটা আপনারা দেখে নেবেন, এটা তো বেশি বললাম না, এটা এসেছিল কিন্তু পরীক্ষায়। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। শরীফ ভাই বলেন। স্যার ভালো আছেন স্যার? ভালো, আর জ্বর সর্দি তো কমে না। জি স্যার, এখন স্যার এই যে ফ্লু গুলি হচ্ছে যে অনেকটা দুর্বল করে ফেলতেছে স্যার। স্যার সরি স্যার, যে কথা বলতেছিলাম স্যার, আজকে কি ক্রেডিট ম্যানেজমেন্ট হবে স্যার? হ্যাঁ, হবে। তাহলে স্যার কটার দিকে আসবো স্যার? এটা হচ্ছে 10 আর 8 মিনিট পরে ঢোকে। আচ্ছা, 10:30। হ্যাঁ, জি স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা নিশ্চিত, এক নম্বর একটু পড়ে যাই, দেখো, নিশ্চিত করুন যে ব্যাংকের পরিমাপ এবং রিপোর্টিং সিস্টেম তরল এবং বাজারের ঝুঁকি সঠিকভাবে প্রকাশ করে। 2, ব্যাংকের সম্পদ এবং দায়গুলি গঠন পর্যবেক্ষণ করে এবং ব্যালেন্স শিট পরিচালনা সমস্যাগুলি চিহ্নিত করুন যা নিম্ন কর্মকর্তা দিকে পরিচালিত করে। ব্যালেন্স শিট কাঠামোর প্রধান দিকগুলি বিষয়ে সিদ্ধান্ত নিন, যেমন পরিপক্কতা, সম্পদ এবং দায়গুলির মুদ্রার মিশ্রণ, পাইকারি বনাম খুচরা তহবিলের মিশ্রণ, আমানতের মিশ্রণ ইত্যাদি। অর্থাৎ অ্যালকো এর প্রধান দায়িত্বগুলি কি কি আমাদের সেটা আলোচনা করতে বলছে। অ্যালকো এর প্রধান দায়িত্ব যদি আলোচনা করি, তাহলে অ্যালকোতে কি কি হয়, আমাদের অ্যাসেট লাইবিলিটি নিয়ে আলোচনা হয়।
মানে তাদের দায়িত্বগুলি কি হবে? দায়িত্বগুলি ওই আমাদের অ্যাসেট লাইবিলিটি যেন সুরক্ষিত থাকে, অ্যাসেট লাইবিলিটি নিয়ে যেন কোনো সমস্যা সৃষ্টি না হয়, এই জিনিসগুলো তারা দেখে। আর অ্যাসেট লাইবিলিটি মানে ব্যাংকের যাবতীয় যত রকম কাজ, কারণ ডিপোজিট আর লোন নেই তো ব্যাংক। তাহলে এখানে আমাদের এদের অনেক সূক্ষ্মভাবে আমাদের কাজ করতে হয়, অ্যালকো কমিটিকে কাজ করতে হয়, যে কথাগুলো এখানে বলা আছে, যে ব্যাংকের পরিমাপ এবং রিপোর্টিং সিস্টেম তারল্য এবং বাজারের ঝুঁকি সঠিকভাবে প্রকাশ করে। আমাদের ব্যাংকের তারল্য এবং বাজারের ঝুঁকি কি কি ধরনের ঝুঁকি রয়েছে সেই ঝুঁকিগুলো প্রকাশ করে, আমাদের সম্পদ এবং দায়গুলি গঠন পর্যবেক্ষণ করে, ব্যালেন্স শিটের কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো চিহ্নিত করে, ব্যালেন্স শিটের সমস্যাগুলো চিহ্নিত করবে। ব্যালেন্স শিট কাঠামোর প্রধান দিকগুলি, যেমন ব্যালেন্স শিটে তারা দেখে যে আমাদের কোন ডিপোজিটগুলো আগামী 1 মাসের মধ্যে বা আগামী 15 দিনের মধ্যে কোন ডিপোজিটগুলো ম্যাচিউর হবে বা কোন ডিপোজিটগুলো বের হয়ে যাবে বা বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কোন বড় ধরনের ডিপোজিটগুলো। এরা কিন্তু প্রতিনিয়ত পর্যবেক্ষণ হয়, প্রতিনিয়ত সব ব্যাংকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ হয়, যে আগামী 15 দিনের মধ্যে বা আগামী 10 দিনের মধ্যে বা আগামী 5 দিনের মধ্যে মানে কোন ডিপোজিট, কত ডিপোজিট আমাদের কাছে ম্যাচুরিটি লাভ করতেছে, কত ডিপোজিট আমাদের নিয়ে যাবে, কত ডিপোজিট নিয়ে যাবে না, বা আমাদের আগামীকাল বা আজকে কত টাকা সেভিংসে আছে, কত টাকা কারেন্টে আছে, এই জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত পর্যবেক্ষণ হয়। প্রত্যেকটা ব্যাংকে হেড অফিসে এই জিনিসগুলো পর্যবেক্ষণ হয়। সেটা আমাদের এই অ্যালকো কমিটিতে আমাদের সেই জিনিস, সেই শিটগুলো বা সামারিগুলো সেখানে পাঠানো হয় বা তারা দেখে, পর্যালোচনা করে। আচ্ছা, সেখানে আমাদের সম্পদ দায়গুলি মুদ্রা মিশ্রণ, পাইকারি বনাম খুচরা, আমাদের মিক্সড ডিপোজিট যেটাকে বলে, মিক্সড ডিপোজিট। আপনাদের ব্যাংকে এই কথা আছে নাকি জানি না, প্রচলিত আছে নাকি না জানি না। মিক্সড ডিপোজিট বলতে যে আপনি সবসময় জন্য এফডিআর নিয়ে আসতেছে, তাহলে তো এফডিআর যদি সবসময় নিয়ে আসে তাহলে ব্যাংকের তো অবস্থা খারাপ। এফডিআর তো সব, এফডিআর তো হচ্ছে হাই রেটেড, তো আমাদের এই জন্য লো রেট বলে বা নো রেট বলে, হ্যাঁ, তো বা কাঁচা অ্যাকাউন্ট বলে কেউ কারা। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল, কারা এই বিষয়গুলো আমাদের তাগিদ দেয়, আমাদের যে অ্যালকো কমিটি থেকে এই তাগিদগুলো আমরা পেয়ে থাকি। অ্যালকো কমিটি আমাদের রিটেল হেডকে বলে, রিটেল হেড আবার ব্রাঞ্চ হেডকে বলে, ব্রাঞ্চ হেড আবার আমাদের উপর এই কথাগুলো বলে দেয়। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের এখানে বলা আছে যে তারপর পরিপক্কতা প্রোফাইল পর্যালোচনা করুন, সম্পদ এবং দায়গুলো মিশ্রণকরণ, মানে ওই পরিপক্কতা বলতে কিন্তু ম্যাচুরিটি, পরিপক্কতা এখানে কিন্তু আমরা ম্যাচুরিটি লিখে রাখতে পারেন যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে, যদি এটা সমস্যা হয় মনে করেন। ব্যাংকের সুদের হারের রেশিও স্পষ্ট করুন, ব্যালেন্স শিট কৌশল সম্পর্কে সিদ্ধান্ত নিন, ব্যাংকের স্থানান্তর মূল্যনীতি অনুমোদন, নতুন পরিচালনা ঝুঁকি মূল্যায়ন। আচ্ছা, এই অনেক ধরনের কথা বলা আছে এখানে, 4-5-6টি পয়েন্ট আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন, এবং এটা যেহেতু এসেছিল 96-এ, আমরা অবশ্যই এটা দেখার চেষ্টা করবো এরকম। আচ্ছা, অ্যালকোহল গেল, তারপরে আছে এই যে ALM ডেস্কের মূল ভূমিকা, অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট, তাই না? AML না, কিন্তু অ্যান্টি মানি লন্ডারিং যেন মনে করেন না, AML যেন মনে করেন না, অ্যান্টি মানি লন্ডারিং ML, এটা হচ্ছে এলটা মাঝখানে আসবে, ALM অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট। তাহলে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট এর আমাদের ভূমিকা কি, ওই ভূমিকা যেটা আমরা আগে যেটা দেখে আসলাম, এখান থেকে আমরা এই ভূমিকাটাও লিখতে পারি, দায়িত্ব বা ভূমিকা। আচ্ছা, এটা দেখবো না, ওটা দেখলে আমরা এটা লিখতে পারবো। তারপর আছে অ্যালকো কাগজ, অ্যালকো পেপার। এই অ্যালকো পেপারটা আমরা একটু দেখবো। এটা অ্যালকো কাগজ কি, অ্যালকো কাগজের বিষয়বস্তু, অ্যালকো কাগজের মূল সভার এজেন্ডা, এর মধ্যে আমরা আসার সম্ভাবনা আছে অ্যালকো কাগজ বা FTP। আমরা যদি অ্যালকো কাগজটা পিছিয়ে দেখি, স্থানীয় এবং আন্তর্জাতিক অর্থনৈতিক আপডেট। অ্যালকো কাগজ স্থানীয় এবং আন্তর্জাতিক অর্থনৈতিক আপডেট, বাজারের তারল্যের পূর্বাভাস, সুদের হার অনুমান, ব্যালেন্স শিট বিশ্লেষণ, ব্যালেন্স শিট অমিল অপটিমাইজ করার লক্ষ্যে আমানত এবং ঋণের হার কমাতে বা বাড়ানোর জন্য ব্যবস্থা নেওয়ার সুপারিশ এবং নিজস্ব মতামত সম্বলিত ALM ডেস্ক যে বিবরণী তৈরি করে তাকে অ্যালকো কাগজ বলে। দেখছেন, অনেক ধরনের কথা এখানে বলা আছে, যে
আমাদের অ্যালকো কাগজ কোনটা, যে এএলএম অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট ডেস্ক, মানে ওই কমিটি থেকে আমাদের যে বিভিন্ন পর্যবেক্ষণ করে বিভিন্ন বিষয়গুলি বা বিভিন্ন দিকগুলি পর্যবেক্ষণ করে, অ্যাসেট লাইবিলিটির বিভিন্ন দিকগুলি পর্যবেক্ষণ করে, বাজার তারল্য পূর্বাভাস, সুদের হার, ব্যালেন্স শিট অপটিমাইজ, ঋণের হার কমা বাড়া, আমানতের হার কমা বাড়া, এই জিনিসগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের এএমএল ডেস্ক যে বিবরণী তৈরি করে তাকে অ্যালকো কাগজ বলে। অ্যালকো কাগজে আমি যে কথা বললাম যে সুদের হারের পরিবর্তন হয়, সেটা কার দ্বারা পরিবর্তন হয়, আমাদের এই যে অ্যালকো মিটিং এ আমাদের পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, তাহলে অ্যালকো কাগজ প্রতি মাসে প্রস্তুত করা হয়, যা ব্যালেন্স শিট, ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় কভার করে। অ্যালকো কাগজটি অ্যালকো সবার আগে প্রস্তুত করা হয়, কারণ কমিটি কৌশল নির্ধারণের জন্য অ্যালকো কাগজ পর্যালোচনা করে। প্রতিটি ইস্যুতে গৃহীত সিদ্ধান্ত সাবধানে নোট করা হয় এবং যুক্তিসঙ্গত সময় কমপক্ষে 3 বছরের কম নয়, 3 বছর পর্যন্ত আমাদের এটা ধরে রাখতেই হবে। আচ্ছা, অ্যালকো কাগজ গেল এটা। এখন অ্যালকো কাগজের এখানে মূল এজেন্ডা গুলো কি কি? অ্যালকো কাগজের মূল এজেন্ডা এক নম্বরে এখানে বলা আছে মূল এজেন্ডা, অ্যালকোতে গৃহীত পদক্ষেপ পর্যালোচনা এবং বাস্তবায়নের অবস্থা, বিভিন্ন কি প্যারামিটার মাসিক পরিবর্তনের পর্যালোচনা, ঋণযোগ্য তহবিল, সিআরআর, এসআরআর পর্যবেক্ষণ, সিআরআর, এনএফএস অবস্থা, মানে আমাদের এখানে কি কি বিষয়গুলো আমাদের আলোচনা হবে বা আলোচনায় আসে, সেই বিষয়গুলি আমরা এখানে উপস্থাপন করব। অ্যালকো সবার যে আমাদের মূল এজেন্ডাগুলো থাকে, কোন কোন বিষয়ের উপর আমরা কথা বলবো বা আলোচনা হয়, সেই বিষয়গুলো এখানে আমরা তুলে ধরবো। এই বিষয়টা কিন্তু জানা অত্যন্ত জরুরি আমাদের সবার জন্য। সেই মিটিং আমাদের কি কি হয়, সেই বিষয়গুলো আমরা এখানে উপস্থাপন এইভাবে লিখছি। সম্পদের অবস্থান সুনির্দিষ্ট করা, গুণমান দায়বদ্ধতার অবস্থান। জি, এই প্রশ্নটা কি 97 ছিল কিনা, আমি একটু প্রশ্নটা পড়ি স্যার। Describe the key agenda for ALCO meeting as prescribed in ALM guideline issue by B. এটা আর এটা কি একই উত্তর হবে? কি বলেন স্যার এটা? Describe the key agenda for ALCO meeting as prescribed in ALM guideline issued by B. হ্যাঁ 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 এটা একই উত্তর না স্যার? হ্যাঁ 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 এটা 97 5 এর বি তে আসছিল স্যার 7। 97 আসলে এটা কি এজেন্ডা? এটাই দেখা যাচ্ছে স্যার। আচ্ছা হতে পারে। আচ্ছা 97 এর প্রশ্নটা আমার সামনে আছে। আচ্ছা বুঝতে পেরেছি। তাহলে এটা আমরা ইয়া করব, বাদ দেব। প্লিজ স্যার, প্লিজ আজকে আপনার ক্লাসে অনেক কথা বলবো। এটা তো ভালো, সবার জন্য ভালো। এটা দেখবো না, এটা বাদ। এটা তাহলে পড়লো কেন? আসলে রাত জাগে করা তো, কখন একটু মিস্টেক হয়ে গেছে বুঝতে পারিনি। আচ্ছা, এফটিপি দেখবো। এফটিপি ফান্ড ট্রান্সফার প্রাইসিং, এই বিষয়টা আমরা দেখব। এটা এবারে আসার সম্ভাবনা অনেক বেশি। এফটিপি গতবারে আসে না, এবারে আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আমরা 10:33 বেজে গেছে। আমরা এফটিপিটা আপনারা দেখে নেবেন। এটা কিছু না, আমাদের ফান্ড ট্রান্সফার বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, সেই বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে আমরা এই ইয়েটা করি আর কি, যে ফান্ড ট্রান্সফার করা হয় সেটা হচ্ছে এফটিপি। এখানে বলা আছে ফান্ড ট্রান্সফার প্রাইসিং বা এফটিপি হলো এমন একটি পদ্ধতি যা আর্থিক প্রতিষ্ঠানগুলি বিভিন্ন ব্যবসায়িক ইউনিট বা বিভাগের মধ্যে স্থানান্তরিত তহবিল ব্যয় এবং লাভজনকতা নির্ধারণ করতে ব্যবহার করা হয়। মানে আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো রয়েছে, সেই বিভিন্ন ডিপার্টমেন্টের যে ফান্ড ট্রান্সফার করতে হয়, কারণ বিভিন্ন ডিপার্টমেন্টের তো খরচ রয়েছে, তাই না? সেই খরচগুলো নির্বাহের জন্য আমরা কি করে থাকি, ফান্ডগুলো ট্রান্সফার করে থাকি। তাহলে এই ফান্ড ট্রান্সফার যেটা, সেটা হচ্ছে আমাদের কাছে এফটিপি, ফান্ড ট্রান্সফার প্রাইসিং। এই ফান্ড ট্রান্সফার করতে গিয়ে তাদের যে বিভিন্ন তহবিলের ব্যয় নির্ধারণ করা হয় এবং লাভজনকতা নির্ধারণ করতে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমাদের কাছে ফান্ড ট্রান্সফার প্রাইসিং। মোট কথা,
একটি ব্যাংকে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট থাকে, বিভিন্ন ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টগুলো নিজস্ব খরচ রয়েছে, সেই খরচগুলো কি করবে, সেই খরচগুলো কি সেই ডিপার্টমেন্টের হেড তার পকেট থেকে ঘুরাবে? না, সেটা কি করবে, আমাদের সেই ডিপার্টমেন্টের যে বিভিন্ন প্রকার হেড আছে, এই হেডকে আমরা, এই হেড বলতে বিভিন্ন অ্যাকাউন্টের হেড আছে, হেডে আমরা টাকাগুলো দিই, এবং সেই টাকাগুলো কোন হেডে কত টাকা দিচ্ছি আমরা, সেটা আমাদের একটা সফটওয়্যারে ক্যালকুলেশন করা থাকে, এবং সেই সফটওয়্যারে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আমাদের ইনকাম আমরা আশা করি। তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছ থেকে যে আমরা ইনকাম আশা করি, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমাদের কাছ থেকে টাকা নিল, এই যে একটা রেট নিল, সেটা আমরা একটা রেট নির্ধারণ করি যে এটা এই রেটে তারা নিল, এরকম ব্যয় এখানে, এটা ধরো 5% রেট আমরা সবাইকে দিলাম, এবং তাদের কাছ থেকে আমরা আশা করছি কত, তাদের কাছে যদি আমরা 7% নিই, 7% যদি লাভ পাই, মুনাফা পাই, তাহলে আমাদের বেশি লাভ হবে। আমরা যদি তার কাছে কোনো মুনাফাই না পাই, তাহলে আমাদের কাছে ক্ষতি হবে। তাহলে এই যে আমরা ব্যয়টা আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে যে আমরা দিলাম, দিয়ে আমরা যে স্থানান্তর তহবিলের যে ব্যয়টা আছে, সেই ব্যয়টা নিরূপণ করা হলো প্রাইসিং, মানে মূল্যটা কত, যে ফান্ড ট্রান্সফার করতেছি, সেই ফান্ড ট্রান্সফারের মূল্য কত, মূল্যটা হচ্ছে যে ওই বাবদ আমাদের ইন্টারেস্ট রেটটা কত, মূলধন ব্যয়টা কত, তহবিলের ব্যয়টা কত, সেটা বোঝায়। এখানে বলা আছে আরো যদি একটু পড়ি, এফটিপি তে প্রতিষ্ঠানের বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে, যেমন রিটেল ডিপার্টমেন্ট, কর্পোরেট ডিপার্টমেন্ট, ট্রেজারি ম্যানেজমেন্ট, ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট প্রভৃতি স্থানান্তরিত তহবিলের জন্য একটি স্থানান্তর মূল্য নির্ধারণ করে। এফটিপি বাজারের অবস্থা, সুদের হার, তারল্য ঝুঁকি, ক্রেডিট ঝুঁকির মতো বিভিন্ন কারণের উপর ভিত্তি করে তহবিলের জন্য একটি মূল্য হার নির্ধারণ করে। এই মূল্য বাজারের তহবিল প্রার্থীর খরচ বহন করে এবং ব্যবস্থাপনার বিভিন্ন ক্রিয়াকলাপ লাভজনকতা মূল্যায়ন করে। এফটিপি তহবিলের অভ্যন্তরীণ খরচ এবং সম্পদের রিটার্ন নির্ধারণ করে, বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে লাভ বা কর্মক্ষমতা পরিমাপ করতে সাহায্য করে। এই এফটিপিটা আপনারা একটু পুরোটা দেখবেন, এই এফটিপিটা আপনারা একটু দেখবেন, এটা অনেক ভালো একটি প্রশ্ন, এবার আসার সম্ভাবনা রয়েছে, আপনারা অবশ্যই এটা দেখবেন। আর আমরা এটা একটু হালকা আলোচনা করা লাগে করব, তারপরে আমরা পরের অধ্যায়ে যাব। আর এখন যাদের আছে এই, হ্যাঁ, জি, এরপরে আমাদের ট্রেজারির 2টা ক্লাস আছে রুটিন অনুযায়ী। তবে আর যাই করেন স্যার, ডেরিভেটিভ চ্যাপ্টারটা একটু বুঝাই দেন। ডেরিভেটিভ, আচ্ছা ডেরিভেটিভ আচ্ছা মডিউল বি, আচ্ছা, এটা আজকে না, নেক্সট আরো 2টা ক্লাস আছে, সেটা স্যার আরো 1 দুটা, তারিখ আছে, আরো 2টা ক্লাস দেখাচ্ছে 30 এবং 1। আচ্ছা আচ্ছা ডেরিভেটিভটা স্যার একটু পরিষ্কার করে দিয়ে। আচ্ছা, ওখানে আলোচনা করবো। আচ্ছা, জি সাহেব, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনার যাদের আছে এই ট্রেড ফাইন্যান্স আছে, ট্রেড ফাইন্যান্সে আপনারা যুক্ত হতে পারেন।